এই গল্পের শুরু হয়। সে একজন সাধারণ মানুষ যে ৯টা থেকে ৫টা চাকরি করে। তার মাথায়ও অন্য সব মানুষের মতোই ধনী হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু সে এত দ্রুত ধনী হলো কিভাবে? অনেক সময় পেরিয়ে যাচ্ছিল। ২০২১ সালে প্রপার্টির রেট খুব দ্রুত বাড়তে শুরু করে। সেই সময় তার মাথায় একটা প্ল্যান আসে, কেননা সে নিজের বাড়িটা বিক্রি করে দেয় এবং কিছু লোন নিয়ে নেয়। সে একটি হাই-ফাই বিল্ডিং এ একটি অ্যাপার্টমেন্ট কিনে নেয়। বাকি টাকাটা সে তার চাকরির আয়ের মাধ্যমে ধীরে ধীরে শোধ করার পরিকল্পনা করে। যতদিন না পুরো পেমেন্ট শেষ হবে ততদিন সে নিজেই সেখানে থাকবে। এরপর সেই অ্যাপার্টমেন্টটা বেশি দামে ভাড়ায় দেবে। এইভাবে তার প্রায় বেতনের সমান পরিমাণ টাকা ওই অ্যাপার্টমেন্টের ভাড়া থেকে আসতে থাকবে। তার কাজও চলতে থাকবে এবং একই সঙ্গে সে খুবই দামি এক সম্পত্তির মালিক হয়ে যাবে। তার ধারণা ছিল যদি প্রপার্টির রেট এভাবেই বাড়তে থাকে তাহলে প্রায় ১.১ বিলিয়নের যে অ্যাপার্টমেন্ট সে কিনেছে তার দাম বেড়ে প্রায় ৫ বিলিয়নে পৌঁছে যাবে। তখন সে ভালো প্রফিটে সেটা বিক্রি করে নিজের একটা ব্যবসা শুরু করবে এবং জীবনটা ভালোভাবে গুছিয়ে নেবে। এইসব ভাবতে ভাবতেই সে তাড়াতাড়ি এক প্রপার্টি ডিলারের কাছে যায় এবং সেই বিল্ডিংয়েই একটি অ্যাপার্টমেন্ট কিনে ফেলে, যার রেট প্রায় প্রতি ঘন্টায় বাড়ছিল। ডাউন পেমেন্টের জন্য সে নিজের বাড়ি বিক্রি করে দেয়, সব সেভিংস লাগিয়ে দেয়, কিন্তু বাকি ইএমআই তখনও তাকে দিতে হতো। এই অ্যাপার্টমেন্ট কেনার পর যেন তার জীবনটাই বদলে যায়। হাই-ফাই বিল্ডিং এ থাকার কারণে সে নিজেও হাই-ফাই মানুষের মধ্যে ওঠা বসা করতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি তার এনগেজমেন্টও হয়ে যায়। সবকিছু খুব ভালো, একদম আদর্শভাবে চলছিল। কিন্তু নির্মাণ খাতে এবং বিভিন্ন জায়গায় যখন অনেক ব্যবসা ধসে পড়তে শুরু করলো তখন এই বিল্ডিং আর অ্যাপার্টমেন্টগুলোর দামও পড়তে লাগলো। সময় এসে গেল ২০২৪ সালে। জানা গেল যে অ্যাপার্টমেন্টটা সে তখন কিনেছিল তার দাম নেমে এসে মাত্র ৮০০ মিলিয়নে দাঁড়িয়েছে, যেখানে সে আসলে সেটা ১.১ বিলিয়নে কিনেছিল। আর তখনও সে সেই অ্যাপার্টমেন্টের ইএমআই শোধ করতে হিমশিম খাচ্ছিল। তার পুরো স্যালারি চলে যেত ইএমআই দিতে। নিজের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সে ডেলিভারি বয়ের কাজ শুরু করে দিনে ৩ বেলা খাবার এক প্লেটেই ভাগ করে খেত। এমনকি বিদ্যুৎ বিল বেড়ে যাবে ভেবে সে ঘরে ফ্যান আর লাইট পর্যন্ত চালাতে দেয়। সে চার্জিং লাইট আর চার্জিং ফ্যান কিনে নিয়েছিল, সেগুলোও সে চুপি চুপি অফিসের বিদ্যুৎ দিয়ে চার্জ করে নিয়ে আসতো। কখনো কখনো তো অফিসের ক্যান্টিন থেকে খাবারও চুরি করত। যে অ্যাপার্টমেন্টটা কেনার পর তার জীবনে এত বড় পরিবর্তন এসেছিল, ঠিক তেমনি সেই অ্যাপার্টমেন্টের দাম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে আরও ভয়ঙ্কর আর বড় পরিবর্তন নেমে আসে। তার এনগেজমেন্ট আবার ভেঙে যায় আর চারদিক থেকেই তার খারাপ সময় শুরু হয়ে যায়। কিন্তু এর থেকেও বড় সমস্যা ছিল সব সময় তার অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশনের আওয়াজ আসতো। তার মনে হতো এই আওয়াজ নিশ্চয়ই ওপরের অ্যাপার্টমেন্ট থেকে আসছে। তাই একদিন সে ওপরের অ্যাপার্টমেন্টে গিয়ে অভিযোগও করে, কিন্তু সেই লোক তাকে নিশ্চিত করে বলে যে এই আওয়াজ তার অ্যাপার্টমেন্ট থেকে আসছে না। এই আওয়াজে তার প্রতিবেশীরাও বিরক্ত হয়ে উঠেছিল। তারা বারবার তার বাড়ির দরজার বাইরে নোট লাগিয়ে যেত, দয়া করে আপনার ঘর থেকে আসা আওয়াজ বন্ধ করুন, সবাই ডিস্টার্ব হচ্ছে। তখন সে ভাবল এই আওয়াজের ব্যাপারে সে বিল্ডিং এর ওনারের কাছে গিয়ে কথা বলবে। সে বিল্ডিং এর ওনারকে জানায় যে তার অ্যাপার্টমেন্ট থেকে কনস্ট্রাকশনের আওয়াজ আসে এত বেশি যে সে নিজেও ঠিকমতো ঘুমাতে পারে না। উল্টো পুরো বিল্ডিং এর লোকজনও তার বিরুদ্ধেই অভিযোগ করছে। সে নিজেও অনেকবার মেইনটেনেন্স সেকশনে কমপ্লেন করেছে, কিন্তু কেউই তার অভিযোগে কোনো অ্যাকশন নেয়নি। ওনার তাকে বলে, আমি জানি যে এসব আওয়াজ তোমার অ্যাপার্টমেন্ট থেকে আসছে না, এটা এই বিল্ডিং এর একটা কনস্ট্রাকশন ইস্যুর কারণে হচ্ছে। আমাকে ২ মাস সময় দাও, আমি ঠিক করে দেব। তখন সে তাকে বলে, আমি আপনাকে ২ মাস সময় কিভাবে দেব? আমি এত দামি অ্যাপার্টমেন্ট কিনেছি কষ্ট সহ্য করার জন্য নয়। এক রাতও আমি এখানে ঠিক করে ঘুমোতে পারিনি। এ কথা বলতেই সে দেখে তার সামনে টেবিলে রাখা আছে টাকায় ভর্তি একটা ব্যাগ। ওনার তাকে শান্তভাবে বলে, এগুলো সব অগ্রিম টাকা, শুধু ২ মাস। এই দৃশ্য দেখে সে আর কিছু বলতে পারে না, চুপ হয়ে যায়। সেখান থেকে বেরিয়েই সে প্রথমে ওই টাকায় অনেক খাবার কিনে পেট ভরে খায়। পরের দিন সে বেশ ফ্রেশ মাইন্ড নিয়ে বেরোয়। তখন তার এক বন্ধু তাকে বলে, তুমি খুব বড় বোকামি করেছো, নিজের সব টাকা একটাই বিল্ডিং এ ঢেলে দিয়েছো। যদি আমার কথা শুনে এই টাকা ইনভেস্ট করতে তাহলে এখন পর্যন্ত ৭০০ থেকে ৮০০% রিটার্ন পেতে। তার ওই বন্ধুর ক্রিপ্টোতে খুব বেশি এক্সপেরিয়েন্স ছিল। সে তাকে বলে, আগামী কয়েকদিনের মধ্যে যদি তুমি ক্রিপ্টোতে ইনভেস্ট করো তাহলে ৬ থেকে ৭ দিনের মধ্যেই বিশাল রিটার্ন পেয়ে যাবে। সে বলে, ইয়া আমার কাছে তো এখন একদম টাকা নেই। বন্ধু বলে, এ সুযোগ বারবার আসে না, তোমাকে শুধু ৮৫ মিলিয়ন স্টার জোগাড় করতে হবে। বিশ্বাস কর, একবার এটা করে ফেলতে পারলে এক ঝটকায় তোমার সব ঋণ শেষ হয়ে যাবে আর জীবন অনেক সহজ হয়ে যাবে। একদম জাদুর মতো তার মাথার ভেতরে টেনশন কমে যেতে থাকে। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক টাকা জোগাড় করবে, প্রয়োজনে নিজের অ্যাপার্টমেন্ট বন্ধক রেখেও সে ইনভেস্ট করবে। বন্ধুর কথা মতো সে টাকা ইনভেস্ট করতেই কয়েক মিনিটের মধ্যেই প্রফিট দেখা যেতে শুরু করে, যেন জীবনে আবার খুশি ফিরে আসে। ৪-৫ দিন সে অফিসেও যায় না, সারাক্ষণ মোবাইল আর ল্যাপটপ নিয়ে বসে শুধু নিজের প্রফিটই দেখতে থাকে।
তার বন্ধু বলেছিল শুধু 6 দিন অপেক্ষা করতে হবে। এই 6 দিনের অপেক্ষায় সে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে, খুবই খুশি খুশি থাকতে শুরু করে। তার এই আচরণ দেখে আশপাশের লোকজন ভাবতে শুরু করে সে ইচ্ছে করেই প্রতিবেশীদের বিরক্ত করছে, শোরগোল করে আনন্দ পাচ্ছে। তাই প্রতিবেশীরা মিলে পুলিশের কাছে কমপ্লেন করে দেয়। পুলিশ এলে সে ভীষণ ঘাবড়ে যায় এবং সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই আওয়াজ সে করছে না। সে পুলিশকে বলে, আপনারা চাইলে আমার অ্যাপার্টমেন্ট চেক করে দেখতে পারেন। ঠিক তখনই বিল্ডিং এর ওনারও সেখানে এসে পড়ে। সে সবার সামনে বোঝানোর চেষ্টা করে যে সে নিজেই ভীষণ আর্থিক টানাটানির মধ্যে আছে আর এই আওয়াজ তার দিক থেকে আসছে না। সোসাইটির লোকজন তার কথাও শোনে না এবং পুলিশকে জোর করে বলে যে তার অ্যাপার্টমেন্টটা চেক করা হোক। তার পূর্ণ বিশ্বাস ছিল যে আওয়াজ তার ঘর থেকে আসছে না, কিন্তু যখন ঘর তল্লাশি করা হলো তখন জানা গেল তার অ্যাপার্টমেন্টের ভেতরে একটা সিক্রেট রুম আছে, যার কথা সে নিজেও জানত না। সেই রুমের ভেতরে একটি ফোন খুব শক্তিশালী লাউড স্পিকারের সঙ্গে কানেক্ট করা ছিল, আর সেই স্পিকার থেকেই পুরো বিল্ডিং জুড়ে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল। সে প্রায় 4 বছর ধরে ওই বিল্ডিংয়ে থাকছিল। এত বছর ধরে সে নিজেও এই আওয়াজ সহ্য করছিল, তবু তার আগে কেন কখনো বিষয়টা তার নজরে পড়েনি। সে রাগে পাগল হয়ে যায় আর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 2 দিন পর তার ক্রিপ্টো থেকে টাকা তোলার সময়ও এসে গিয়েছিল। সে পুলিশকে অনুরোধ করে বলে, আমি আপনাদের সব কথা মানব, শাস্তিও মেনে নেব, শুধু 1 মিনিট আমাকে বাড়ি যেতে দিন, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি ফিরে আসব। কিন্তু পুলিশ তার কথা শোনে না। এদিকে যে ঋণ নিয়ে সে ক্রিপ্টোতে ইনভেস্ট করেছিল সেখানেও ক্ষতি হতে শুরু করে। যে মানুষটা একসময় বড় বড় অলৌকিক ফল দেখছিল সে এই ধাক্কা সহ্য করতে পারছিল না। সে ওয়াশরুমে যার অজুহাত বানায়। পুলিশ একটু ঢিল দিতেই সে পুলিশ কেবিন থেকে নিজের ফোন বের করে নেয়। তারপর পুলিশেরই এক অফিস রুমে ঢুকে দরজা লক করে দ্রুত কম্পিউটার অন করতে শুরু করে। তাকে দ্রুত নিজের অ্যাকাউন্টে লগ ইন করে ট্রেড ক্লোজ করতে হতো। এর আগেই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না, নিজের কাজেই লেগে থাকে। এমনকি পুলিশ তাকে টেজার গান দিয়ে আঘাত করে। হাতের তীব্র যন্ত্রণা সত্ত্বেও সে শুধু একবার ক্লিক করার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই এক পুলিশ কম্পিউটার বন্ধ করে দেয়। প্রচন্ড শারীরিক যন্ত্রণা আর এইসব ধাক্কার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তার জীবন আরেকবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন জানতে পারে তার জামিনের ব্যবস্থা করা হয়েছে এবং প্রমাণ হয়ে গেছে যে বিল্ডিংয়ে যে শোরগোল হচ্ছিল সেটা তার দিক থেকে ইচ্ছাকৃত ছিল না। তাই ওই শোরগোলটা তার জন্য হচ্ছিল না। যে মেয়েটি বারবার এসে তার বাড়ির দরজায় নোটিশ লাগিয়ে যেত, আসলে তার স্বামী এই সব কিছুর সঙ্গে জড়িত ছিল। সে পুরোপুরি ভেঙে পড়েছিল। যখন সে বাড়িতে ফিরে আসে দেখে পেছন থেকে লোকজন তার পুরো ঘর তছনছ করে দিয়েছে। সে একেবারে ভেঙে যায়। তার জীবনে আর কিছুই অবশিষ্ট ছিল না। চাকরি চলে গেছে, সম্মানও চলে গেছে। যে অ্যাপার্টমেন্টের জন্য সে এত কষ্ট সহ্য করেছিল সেটাও আর তার হাতে নেই, কারণ ঋণ নিয়ে সে ক্রিপ্টোতে ইনভেস্ট করেছিল। তার কাছে আর কিছুই বাকি ছিল না। তাহলে এমন জীবনেরই বা আর কি মানে ছিল? সে সুইসাইড নোট লিখতে বসেছিল, কিন্তু ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ে যায়। সে তার মায়ের জন্য বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় এবং জীবনের এই সব কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করারও সিদ্ধান্ত করে। সে নিজের ফোন খোঁজার চেষ্টা করে, কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় তার ফোন ভেঙে গিয়েছিল। ঠিক তখনই সে তার অ্যাপার্টমেন্টে একটি ফোন দেখতে পায়। এটাই সেই ফোন যার মাধ্যমে পুরো বিল্ডিংয়ে শোরগোল করা হচ্ছিল। সে ফোনটা খুলতে চায়, কিন্তু পাসওয়ার্ড জানত না। ফোনটাতে ওয়াইফাই সিগন্যাল আসছিল আর সে ভাবতে শুরু করে এই শেষ সিগন্যালগুলো আসলে কোথা থেকে আসছে। তখন জানা যায় এই সিগন্যালগুলো আসছে ঠিক তার অ্যাপার্টমেন্টের ওপরের ফ্ল্যাট থেকে। ওই ফ্ল্যাটটাই ছিল সেই লোকদের যারা তাকে পুলিশে গ্রেপ্তার করানোর জন্য সবচেয়ে বেশি জোর দিয়েছিল। সে নতুন করে তাদের দরজায় নক করে এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানতে চায়, কিন্তু সেই লোকটা সোজাসুজি অস্বীকার করে বলে আমাদের বাড়িতে তো কোনো ওয়াইফাই নেই। কিন্তু সত্যিটা সে ভালো করেই জানত। তখন সে বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে আর এই লোকটাই তাকে কোনো কিছুর জন্য ফাঁসাতে চাইছে। এখন তার একটাই লক্ষ্য ছিল সত্যিটা জানা। সে জানতে চাইছিল শেষ পর্যন্ত এই লোকটা আসলে কি চায়। তাই একদিন তারা বাড়ি থেকে বেরোনোর পর সে চুপি চুপি তাদের অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে ওয়াইফাই দেখে নিশ্চিত হয়ে যায়, কিন্তু এটা তো কিছুই না ছিল। পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখার সময় সে যা যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সেখানে সম্পূর্ণ একটা সার্ভেলেন্স সেটআপ লাগানো ছিল। পুরো বিল্ডিং এর মানুষজনের উপর নজর রাখা হচ্ছিল। এই সব কিছু করে সে আসলে কি চাইছিল? তারপর সে আরেকটা ঘরেও যায়। সেখানে গিয়ে দেখে পুরো অ্যাপার্টমেন্টের লোকজনের ছবি দেয়ালে লাগানো, সঙ্গে লেখা নোট আর ডেটা। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এই বিল্ডিং এর বাসিন্দাদের সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করছিল। কিন্তু সবচেয়ে বেশি ডেটা সে জোগাড় করেছিল দুজনের উপর। একজন ছিল সে নিজে আর অন্যজন ছিল এই বিল্ডিং এর ওনার। এরপর সে আবার বিল্ডিং সিস্টেমের সেটআপের দিকে যায়। সেখানে দেখে অনেকগুলো মোবাইল ফোন একসঙ্গে কানেক্ট করা, যেগুলো পুরো বিল্ডিং জুড়ে শোরগোল তৈরি করছিল। এই শোরটা আসলে সেই লোকটাই করত। কিন্তু প্রশ্নটা ছিল এই শোরের দোষ সে কেন তার ঘাড়ে চাপিয়েছিল, আর সে কেনই বা এত
পরিকল্পিতভাবে এই শোর তৈরি করছিল। এই সবকিছুই তার কাছে একদমই বোধগম্য হচ্ছিল না। তাই বেরিয়ে যাওয়ার আগে সে পুরো ঘরের ছবি তুলে রাখে, সব প্রমাণ জোগাড় করে নেয়। কিন্তু সে ঠিক বেরিয়ে যাওয়ার আগেই হঠাৎ দরজা খুলে যায়। যিনি এই সব কিছুর পেছনে ছিল সেই লোকটাই নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে।